দেখো, এটা ব্রিগেড মাছ, সিলভার কাপেরই আর একটা জাত। আজকে আমি এই মাছটা আলু দিয়ে ভুনা করে তোমাদের দেখাবো। এখানে আমি ব্রিগেড মাছ নিয়েছি। এটা চাষের মাছ, চাষের মাছে একটু মশলা বেশি দিতে হয়। এখানে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটা দেখো মাখিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছটা দেখো আমি মেখে নেব। পরে আমি দেখিয়ে এসেছি মাছ মাখানোর মধ্যে আমি একটু তেল ব্যবহার করি। তেলটা একটু ব্যবহার করলাম। তেল ব্যবহার করলে পারে মাছটা ভাজার সময় ছিটে এসে হাতে মুখে পড়ে না। আর আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটাও ব্যবহার করি। এখানে এখন আর আদা বাটা, রসুন বাটা, একটু সয়াবিনের তেল দিয়ে দেখো মাখিয়ে নিয়েছি। এরকম করে মাখিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এই গরম তেলে মাছটা ভেজে তারপরে দেখাবো। আমি 1 টেবিল চামচের মতন আদা নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচের মতন আমি রসুন নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতন। আর মরিচ নিয়েছি আমি এখানে দেখো 10 থেকে 12টা। এইগুলো আমি পাটায় বেটে নেব। তোমরা পাটায়ও বাটতে পারো, আবার মিক্সারেও তোমরা গুঁড়ো করে নিতে পারো বা মিহি করে নিতে পারো। দেখো এইগুলো বেটে নিয়ে তারপরে আমি দেখাবো। এইখানে দেখো আমি মশলাটা বেটে নিয়েছি। আমি আবারও বলছি, এখানে কিন্তু আমার 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 10 থেকে 12টা কাঁচামরিচ আমি এখানে বেটে নিয়েছি। দেখো পেঁয়াজ বেটে নিয়েছি 1 কাপ, যেহেতু আমি ভুনা করবো সেজন্য পেঁয়াজ বেটে নিয়েছি। এইদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে তারপরে দেখাচ্ছি। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছের তেল দিয়েই মাছটা রান্না করব। মাছের তেলটাই আমি নিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি আলুগুলো একটু ভেজে নিব। দেখো আলুগুলো একটু লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নেব। দেখো লাল করে ভেজেছি। মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু 2 মিনিটের মতন কষিয়ে নেব। দেখো আমার মরিচ গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, সজের গুঁড়া 1.5 টেবিল চামচ, আর দেখো নিচে আছে হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এটা পানিতে গুলিয়ে আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিব। মশলা পানির মধ্যে গুলিয়ে দিলে পরে বাটা মশলার মতনই ফ্লেভার হয়ে যায়। এখন দেখো এই মশলাটার সঙ্গে আমি এই মশলাটা অ্যাড করে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে তোমাদের সামনে আসছি। এখানে 1 কাপ তেজপাতা দিয়ে দিলাম। মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন ভাববো মশলা আমার কষানো হয়ে গেছে। আমি তার আগে একটু ঢেকে দিলাম। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। মশলার উপরে দেখো তেল ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। দেখো যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে, মাংস রান্না করার ক্ষেত্রে মশলাটা যদি ভালো করে কষিয়ে না নেওয়া হয় তাহলে তরকারিটা খেতে বাজে গন্ধ লাগে, কাঁচা কাঁচা মশলার কাঁচা গন্ধ তখন নাকে লাগে, তখন তরকারি ভালো লাগে না। দেখো মশলাটা আমার ভুনা করা হয়ে গেছে। ভাজা আলুটা মশলার মধ্যে দেখো দিয়ে দিবে। ভাজা আলু দিয়ে আমি বেশি সময় কষিয়ে নিব না, জাস্ট আমি 2 মিনিটের মতন কষিয়ে নেব।
আর মশলাটা কিন্তু আমি বলছি যতক্ষণ পর্যন্ত তেল বের হবে না মশলা থেকে ততক্ষণ পর্যন্ত মশলা কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু মশলা কাঁচা গন্ধ থেকে যাবে। মশলা যখন দেখবো কষানো হয়ে গেছে তখন আমি আলুটা কষিয়ে নিলাম। দেখলে আলু কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব, যাতে অল্প থেকে নিচের থেকে পুড়ে না যায়। দেখো পানি দেওয়ার পরে আমি মাছটা কিন্তু নাড়াচাড়া করবো না, জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। জাস্ট 1 মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে নিলাম। 1 মিনিট আমি ঢেকে রাখলাম এই মশলার যেই ফ্লেভারটা যাতে মাছের মধ্যে ঢুকে যায়, সেই জন্য আমি ঢেকে রেখেছিলাম। এইবার দেখো ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দেখো মাছগুলো আমি এই মশলার সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে দিব। আচ্ছা, যে কোনো কাজই মন দিয়ে করলে সেই কাজটাই সুন্দর হয়, ভালো হয়। আর রান্না করার ক্ষেত্রে মশলার কম্বিনেশনটা যদি সুন্দর হয়, ঠিক হয়, পারফেক্ট হয়, তবে রান্নাটা এমনি সুস্বাদু হয়। টেনশন ফ্রিভাবে যে কোনো কাজ করলে সেই কাজটাই ভালো হয়। রান্নাটাও ঠিক সেই রকম, রান্নাটা তো একটা শিল্প। রান্নাটাও যদি টেনশন ফ্রিভাবে ঠিকঠাক মশলা দিয়ে পরিপাটি করে করা যায়, এমনি সুস্বাদু হয়। দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক ওঠার পরে আমার ঘরে তৈরি করা যে মাছের মশলা আছে সেটা আমি দিয়ে নামিয়ে নিব। মাছটা দেখো আমার বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি ঘরে যে তৈরি করে রেখেছিলাম মাছের মশলা, সেই মশলাটা দিয়ে দেব। তার আগে আমি চেখে দেখেছি লবণ কম হয়েছে, এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী। এই সেই মশলাটা দেখো ঘরে তৈরি করে আমি রেখেছিলাম। এই মশলাটার মধ্যে দেখো আমি কি কি দিয়ে তৈরি করে রেখেছি। মাছের মশলা, জিরা, মেথি, তেজপাতা, দেখো আমি দেখাচ্ছি মৌরি বা মিষ্টি জিরা, কালো জিরা, ভাতের চাউল, গরম মশলার দেখো ডাল, ফল, লবঙ্গ, গোলমরিচ। ডাল ফল কাকে বলি আমরা? বলো, দারুচিনি এবং এলাচকে, সাদা এলাচকে আমরা গরম মশলার ডাল ফল বলি। এই সমস্ত উপকরণ কাঠখোলায় ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে এরকম দেখো কাচের বয়ামে ভরে রেখেছি। এটা 6 মাস থেকে 1 বছরও খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এই মশলাটা দেখো আমি এখন ব্যবহার করব। এই মশলাটা দিলে তোমার আস্ত জিরা বা কাঁচা জিরা বা ভাজা জিরা দেওয়ার কোনো দরকার নেই। দেখো এই মশলাটা আমি ঠিক 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলাম। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই রান্নাটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে আমি আশা করি তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো, কমেন্ট, শেয়ার করে দিবে। আর যারা ইউটিউব পেজ চ্যানেল থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমি ঠিক যেভাবে রান্না করলাম তোমরা ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখো। দেখো তরকারির যেরকম কালারটা সুন্দর হয়েছে। দেখো যে জিনিসের দেখতে সুন্দর হয় সেই জিনিস খেতেও ভালো লাগে। দেখো যেমন কালারটা সুন্দর হয়েছে, রান্নাটাও অসম্ভব সুস্বাদু হয়েছে। আর তোমরা সজের গুঁড়া কিন্তু অল্প দিতে যাবে, যেহেতু আমার এই মাছের মশলার মধ্যে সজের গুঁড়া দেওয়া আছে, সেই জন্য সজের গুঁড়াটা অল্প পরিমাণে দিবে। দেখো একটু পরে আমি নামিয়ে পরিবেশন করব। দেখো রান্নাটা আমার কমপ্লিট। দেখো কি সুন্দর লোভনীয়, তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি পরিবেশন করে নেব। তরকারিটা দেখো আমার পরিবেশন করাও হয়ে গেছে। দেখো আমি পরিবেশন করে দেখাচ্ছি। তোমরা ঠিক আমার মতন এরকম, আমি যে যে উপকরণ দিয়ে রান্না করেছি ঠিক আমার মতন এরকম উপকরণ দিয়ে রান্না করে খেয়ে দেখো। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আজকে তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।